শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তৃতীয় পত্র নিয়ে। আজকে আমরা শিখব দ্য আর্টিকেলস সম্পর্কে। আজকে আমরা পড়াশোনা করব। আর্টিকেলস মূলত কি? ইংরেজিতে কিছু নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ রয়েছে, যেমন শব্দ বলতে এগুলো অ্যাডজেক্টিভ, যেমন এ, অ্যান এবং দি। এই তিনটি শব্দ নাউনের পূর্বে বসে নির্দিষ্টতা অর্থাৎ কোনটি নির্দিষ্ট কোনটি অনির্দিষ্ট সেই জিনিসটা ব্যাখ্যা করে। আর এই অ্যাডজেক্টিভগুলোকেই ইংরেজিতে বলা হয় আর্টিকেলস। তো আমরা আর্টিকেলসের সংজ্ঞা যদি একটু দেখি, যদি এভাবে ব্যাখ্যা করি, দ্য অ্যাডজেক্টিভস এ, অ্যান, দি are usually called articles. The adjectives a and the are usually called article. অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ গুলো এ, অ্যান এবং দি, এই তিনটিকে বলা হয় আর্টিকেলস। তো আর্টিকেলস এর প্রকারভেদ সম্পর্কে এখন আমরা জানবো। আর্টিকেলস কয় প্রকার? মূলত আর্টিকেলস দুই প্রকার। প্রথমে আছে ইনডিফিনিট আর্টিকেলস, ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলস। এ এবং অ্যান ইনডিফিনিট আর্টিকেল কয়টি? এ এবং অ্যান, এবং ডেফিনিট আর্টিকেল দি। অর্থাৎ এ এবং অ্যান কোনো নাউনের পূর্বে বসে তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে বলে এ এবং অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলে, এবং ডেফিনিট আর্টিকেল একটি, সেটি হচ্ছে দি, যেটা নাউন এবং নাউনের পূর্বে বসে, সেটা হতে পারে সিঙ্গুলার, হতে পারে প্লুরাল, উভয়ের ক্ষেত্রেই দি ব্যবহার বসতে পারে, বসে নির্দিষ্টতা ব্যাখ্যা করে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে এখানে উদাহরণটি দেখলে বিষয়টি স্পষ্ট হবে, যে দ্য গার্ল ইজ ওয়াকিং, তাহলে মেয়েটি হাঁটছে। দ্য গার্লস আর ওয়াকিং, মেয়েগুলো হাঁটছে। অর্থাৎ এই দি আর্টিকেলটি নির্দিষ্টতা বোঝাতে এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। এ পর্যায়ে আমরা দেখব এ এবং অ্যান এর ব্যবহার, অর্থাৎ এ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং অ্যান কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। মূলত শব্দের অর্থগত দিক থেকে এ এবং অ্যান এর ভিতরে কিন্তু পার্থক্য নেই। এ দ্বারাও যে মিনিং প্রকাশ করে, অ্যান দ্বারাও সেই মিনিংই প্রকাশ করে, কিন্তু এদের ব্যবহারের দিক থেকে কিছু পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যগুলোই আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এ ব্যবহার হয়। যেমন আমি উদাহরণ লিখছি, আই সি ড্যাশ বয় ইন দ্য ফিল্ড। এক নম্বর। দুই নম্বর লিখছি, আই হ্যাভ ড্যাশ ক্যাট।
তো আমরা জানি ইংরেজিতে 5টি শব্দ রয়েছে, এ, ই, আই ও ইউ। এই 5টি শব্দকে আমরা বলি ভাওয়েল। বাকি যে 21টি লেটার রয়েছে, এই 21টি লেটারকে বলা হয় কনসোনেন্ট। তাহলে এই 5টি ভাওয়েল ব্যতীত যে কোনো শব্দই কিন্তু কনসোনেন্ট। তো আমাদের নিয়ম অনুযায়ী কনসোনেন্টের পূর্বে এন ব্যবহৃত না হয়ে বসবে এ। তাহলে আই সি ড্যাশ বয় ইন দ্য ফিল্ড, তাহলে কি হবে? আই সি এ বয় ইন দ্য ফিল্ড। এরপরে আই হ্যাভ ড্যাশ ক্যাট, যেহেতু এই ওয়ার্ডটি এবং এই ওয়ার্ডটি দুটাই ছিল কনসোনেন্ট, এটা এবং এটা দুটাই কনসোনেন্ট, সেই জন্য করে এখানে ব্যবহৃত হবে আই হ্যাভ এ ক্যাট। এরপরে রুলস টু। এখানে রুলস টুতে বলা হচ্ছে, ঠিক যেমন কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার পূর্বে এ বসে, ঠিক এই রকম ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার পূর্বে এ ব্যবহৃত না হয়ে ব্যবহার হবে অ্যান। যেমন আমি উদাহরণ লিখছি, দিস ইজ ড্যাশ এস। আর একটি লিখছি, উইল ইউ টেক ড্যাশ অ্যাপল। তো আমাদের নিয়মে বলা ছিল যে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, আমি আগেই বলছি যে আমাদের ভাওয়েল কি এ, ই, আই ও ইউ, এই 5টি। তো এগুলো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার পূর্বে এ ব্যবহৃত না হয় কি ব্যবহার হবে? অ্যান। তাহলে দিস ইজ ড্যাশ অ্যাজ, অ্যাজ এর এ, এটি কিন্তু একটি ভাওয়েল, তাহলে এর পূর্বে কি বসবে? অ্যান। এবং উইল ইউ টেক ড্যাশ অ্যাপল, উইল ইউ টেক ড্যাশ অ্যাপল, তাহলে এর পূর্বেও আমাদের কি বসবে? অ্যান। এরপরে পরবর্তী রুলস 3। কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণ ইউ বা ওয়া হলে এর পূর্বে অ্যান ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা জানি ইউ ভাওয়েল, ইউ শব্দটি ভাওয়েল, কিন্তু এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, ইউ শুরুতে থাকবে, ইউ দিয়ে ওয়ার্ডটি শুরু হবে কিন্তু উচ্চারণ হবে ইউ এর মতো, তাহলে সেক্ষেত্রে অ্যান ব্যবহৃত না হয়, যদিও এটি ভাওয়েল, সেক্ষেত্রে ব্যবহার হবে এ। যেমন উদাহরণ দিচ্ছি, হি হ্যাজ বট ড্যাশ ইউনিফর্ম, ইউনিফর্ম এটা একটা। দিস ইজ ড্যাশ ওই। ইউ এবং ই এই দুটি কিন্তু আমাদের ভাওয়েল, এটিও ভাওয়েল, এটিও ভাওয়েল। রুলসটি ছিল আমাদের কিছু কিছু শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে এ বসবে। তাহলে ইউনিফর্ম, ইউনিফর্ম শব্দটি উচ্চারণ করতে আমাদের প্রথমে ইউ চলে আসে, তাই এখানে অ্যান ব্যবহৃত না হয়ে হবে এ। এবং ওই, ওই শব্দের আগে কিন্তু ই থাকলেও উচ্চারণটা ইউ এর মতো শোনায়, তাই এখানেও ব্যবহার হবে এ। আমার আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। এরপর পরবর্তী নিয়মের দিকে এগোচ্ছি আমরা। কোন রুলস 4, কোন ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে কিন্তু তার উচ্চারণ যদি সেই কনসোনেন্ট অনুযায়ী না হয়, সেক্ষেত্রে কিন্তু এ ব্যবহৃত না হয়ে অ্যান ব্যবহৃত হবে। যেমন ইট
has been raining for dash hour। একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ, he is dash honest man। আমরা যতটুকু জানি এইস শব্দটি কনসোনেন্ট। এইস শব্দটি কনসোনেন্ট। নিয়ম অনুযায়ী এখানে কিন্তু এ বসার কথা ছিল এবং এখানেও এ বসার কথা ছিল, কিন্তু এইস দিয়ে বাক্যটি এইস দিয়ে শব্দটি শুরু হইলেও শব্দ কি এইস হচ্ছে? আমরা একটু শব্দটা উচ্চারণ করব। আওয়ার, আওয়ার, এইস এর উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না, উচ্চারণ হচ্ছে ও। তাহলে এখানে অনেস্ট, এইস এর উচ্চারণ এখানে হচ্ছে না, হবে কি অনেস্ট। তাহলে এই ক্ষেত্রে এ ব্যবহার না হয়ে হবে অ্যান, অ্যান। এছাড়াও কিছু কিছু অ্যাব্রিভিয়েশন আছে, এই অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো শোনায় সেক্ষেত্রে বসবে এ, এবং কিছু কিছু অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ যদি ভাওয়েলের মতো শোনায় সেক্ষেত্রে বসবে অ্যান। যেমন পরবর্তী রুলসের কথা বলছি আমি। এম বি বি এস, বি বি এ, এফ সি, এফ আর সি এস, বি এ। আমি এখানে 4টি অ্যাব্রিভিয়েশন লিখছি। অ্যাব্রিভিয়েশন অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, কোনো শব্দের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে, এবং যদি কনসোনেন্টের মতো শোনায় সেক্ষেত্রে এ বসবে। তো আমরা দেখি একটু প্রথমটা উচ্চারণ করে দেখি। এখানে কি বসে? এম বি বি এস, তার মানে এম বি বি এস। এই যে এম, এম শব্দটা, এ শব্দটা কিন্তু এর মতো শোনায়, আর এ হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে এখানে এসে আমাদের কি বসবে? এন। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? আবার খেয়াল করে দেখো, বি বি এ, তাহলে বাংলায় একটু লিখি সুবিধার জন্য করে, বি বি এ। তাহলে শুরুতে কি আছে? বি, বি আমাদের কি কনসোনেন্ট, তাহলে এই ক্ষেত্রে আমাদের বসবে এ। এরপরে এফ সি আর এস, এখানেও ভাওয়েলের মতো শোনায়, এন্ড বি, এখানে বসবে এ। মোটামুটি এ এবং এন এইভাবেই ব্যবহৃত হয়। এছাড়াও বাক্যের গঠন অনুযায়ী অনেক সময় আমরা এ এবং এন এর ব্যবহার করে থাকি, সেগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এ এবং এন এর বেসিক পার্থক্যটা কোথায়, কি কোন কোন জায়গায় এ এবং এন ব্যবহৃত হয়। এই পর্যায়ে আমরা দেখব দি এর ব্যবহার। আমরা জানি নির্দিষ্টতা বোঝাতে দি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই বোঝানোর জন্য করে দি ব্যবহার হয়। আমরা প্রথমেই দি এর ব্যবহার সম্পর্কে বলছিলাম যে দ্য গার্ল ইজ ওয়াকিং এবং দ্য গার্লস আর ওয়াকিং। এটা দ্বারা বোঝাইছিলাম যে একজন মেয়েকে নির্দিষ্ট করে বোঝাতেও দি ব্যবহার হয়েছে, এবং মেয়েগুলো, অনেকগুলো মেয়েকে বোঝাতেও দি ব্যবহার হয়েছে, তবে সেখানে অবশ্যই নির্দিষ্টতা থাকতে হবে। এরপরে আমরা দেখব যে একই জাতীয় সকলকে বুঝাইতেও দি এর ব্যবহার হয়। যেমন দা কাউ ইজ ইউজফুল অ্যানিমাল। এখানে দা কাউ বলতে কিন্তু একটি কাউকে বোঝানো হয়নি, পৃথিবীতে যত গরু আছে সমগ্র গরুকেই বোঝানো হয়েছে, অর্থাৎ গরুরা হচ্ছে উপকারী প্রাণী বা জন্তু। তাহলে এখানে
সমগ্র জাতি বুঝাইতে দা দি এর ব্যবহার হয়েছে। এরপরে ধর্মগ্রন্থ, অট্টালিকা, অবশ্যই সেটি বিখ্যাত অট্টালিকা হতে হবে। তারপরে সংবাদপত্র, নদী, সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ ইত্যাদি। এইরকম বিখ্যাত জিনিসগুলো বোঝাতে কিন্তু দি এর ব্যবহার হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখি দা হলি কোরআন, নদীর নাম লিখি আমরা দা পদ্মা, বিল্ডিং এর নাম আমরা লিখতে পারি দা টুইন টাওয়ার। এইরকম। তাহলে ধর্মগ্রন্থ নামের পূর্বে দা বেদ, দা ত্রিপিটক, এইরকম করে আমরা দা হলি কোরআন, এরকম ধর্মগ্রন্থের নামের পূর্বে দি ব্যবহার করতে পারি। নদী দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা টুইন টাওয়ার, এইরকম করে আমরা লিখতে পারি। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন আমাদের হচ্ছে জাহাজের নাম দা টাইটানিক। এইরকম বিভিন্ন জিনিসের পূর্বে দি বসে। পরবর্তী নিয়মের দিকে এগোচ্ছি। পৃথিবীতে একক কিছু বস্তু রয়েছে যেগুলো একটি, যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী, এগুলো কিন্তু একটি, এগুলো কিন্তু অদ্বিতীয় নেই। এই জিনিসগুলো বোঝানোর জন্য করে দি ব্যবহার হয়। যেমন দা মুন, দা সান, দা আর্থ ইত্যাদি। এরপরে সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত দি বসে না। ম্যাটেরিয়াল নাউন বলতে কি, বস্তুবাচক যে জিনিসগুলোর পূর্বে বা এগুলোর পূর্বে দি বসে না। কিন্তু যদি কোনো স্পেসিফিক জায়গার কিছু বোঝানো হয় সেক্ষেত্রে দি বসে। যেমন রাইসের পূর্বে দি বসে না নর্মালি, কিন্তু এই রাইসটা যদি আমি স্পেসিফিক কোনো জায়গার মেনশন করি সেক্ষেত্রে দি বসবে। যেমন উদাহরণ দিচ্ছি, দ্য রাইস অফ বরিশাল দিলাম, বরিশাল ইজ ফেমাস। এই ক্ষেত্রে দ্য রাইস, এই যে বরিশালের চাল বিখ্যাত, যখন আমি এটা মেনশন করলাম নির্দিষ্ট করে যে বরিশালের চাল বিখ্যাত, সেক্ষেত্রে আমার কিন্তু এর পূর্বে দি বসেছে। কিন্তু নর্মালি যদি বরিশাল মেনশন না করি বা কোনো জায়গাকে মেনশন না করি সেক্ষেত্রে কিন্তু দি বসবে না। এরপরে জাতির নামের পূর্বে দি বসে। যেমন দা বাঙ্গালিস, দা জাপানিস, দা ইংলিশ ইত্যাদি। তারপরে রয়েছে বিশেষ শ্রেণীকে বোঝাতে দি বসে। বিশেষ শ্রেণী বলতে বোঝাচ্ছে যে ধনী শ্রেণী, গরিব শ্রেণী, এইরকম যখন আমরা বুঝাবো তখন দি ব্যবহার হয়। যেমন দা রিচ, দা পোর, এইরকম। এই জায়গায় দি রিচ বলতে বোঝাচ্ছে ধনী শ্রেণীদেরকে, দা রিচ বলতে বোঝাচ্ছে গরিব শ্রেণীদেরকে। এরপরে আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি কি? আমরা জানি কোনো কিছুর অবস্থা নর্মালি তিনটা হয়। একটা হচ্ছে পজিটিভ,
কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যে কোনো জিনিসের তিনটা অবস্থা, একটা হচ্ছে সাধারণ অবস্থা, আর একটা হচ্ছে এই সাধারণের চেয়ে একটু ভালো, তার সবচেয়ে ভালো। যখন আমরা কোনো কিছু সবচেয়ে ভালো বোঝাবো সেক্ষেত্রেও আমার দি বসে। আবার কম্পারেটিভ, তুলনামূলক ভালো, অর্থাৎ দুইয়ের ভিতরে যখন তুলনা করি তখনও আমাদের দি ব্যবহৃত হয়। এবং সবচাইতে যখন ভালো, দুইয়ের অধিকের মাঝে তুলনা করি তখনও আমার দি ব্যবহার হয়। আমি উদাহরণ দিচ্ছি। হি ইজ দ্য wisest man in our village। 2 নম্বর উদাহরণ দিচ্ছি। সালাম is the more wiser than কালাম। এই দুটি উদাহরণ একটু খেয়াল করো। হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের ভেতরে সবচাইতে জ্ঞানী ব্যক্তিটি তিনি বা সে। যখন অনেকের মাঝে তুলনা করলাম এটাকে বলছি আমরা সুপারলেটিভ ডিগ্রি। এই ক্ষেত্রেও আমার দি বসবে। এবং সালাম ইজ দ্য মোর ওয়াইজার দেন কালাম, দুইজনের মাঝে, সালাম এবং কালামের মাঝে তুলনা করছি, এই ক্ষেত্রে এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। এর পূর্বেও কিন্তু দি বসে। তো দি এর আরো অনেক ধরনের ব্যবহার রয়েছে, আমরা বেশ কয়েকটি সম্পর্কে জানলাম। তোমরা এই জিনিসগুলো বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা, বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করবা। এবং তোমাদের যে বই দেয়া আছে সেই বইয়ে দেখবা অনেকগুলো উদাহরণ দেয়া আছে, এগুলো বারবার তোমরা পড়বা এবং নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবা। আশা করি আজকের লেকচারটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।